হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে আমার স্বাগত। আজকে তোমরা যদি বোর্ডে একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে যে আমি রেড কালার দিয়ে ছোট্ট করে একটু হেডিং দিয়ে রেখেছি। সেখানে কি লেখা আছে? সেখানে লেখা আছে প্রেজেন্ট ইনডিফিনিট অ্যান্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আজকে এখানে কিছু আমি বাংলা লিখে রেখেছি। ওকে, এই বাংলাগুলিকে আমরা আজকে ইংরেজিতে ট্রান্সলেশন করব আজকে এই টিউটোরিয়ালে। সবার আগে তোমাদের জানতে হবে এই যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং এই যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমি পার্ট 1 পার্ট 2 দুটো ভিডিও আপলোড করেছি এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেরও পার্ট 1 পার্ট 2 মানে টোটাল দুটো চারটে ভিডিও বা চারটে ক্লাস আমি আপলোড করেছি। এই চারটি ক্লাস যারা দেখেছো মনোযোগ সহকারে, তাদের আজকের এই টিউটোরিয়ালে যে এক্সাম্পলগুলো আছে এই এক্সাম্পলগুলো করতে কোথাও কোনো রকম সমস্যা হবে না আশা করি। যদি তোমরা চারটি টিউটোরিয়াল দেখো খুব ভালো হবে। আর যারা দেখোনি তাদের অনেক প্রবলেম হবে, কারণ তারা এখানে বুঝবেই না যে অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটছে। ওকে, তাহলে চলো আমরা বেশি কথা বাড়াবো না, আমরা শুরু করব। এখানে যে এক্সাম্পলগুলো আমি লিখেছি সেই এক্সাম্পলগুলো আমরা এক এক করে পড়ব এবং এক এক করে ট্রান্সলেশন করব। তার আগে আমি পূর্বের আরেকটু বিষয় তোমাদের সাথে আলোচনা করে নিই। আমরা কি শিখেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে আমাদের যে ফর্মুলা আছে, তাই না, সেটা কি ছিল? সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা ব্যবহার করা হয়। এছাড়া আউট অফ ফর্মুলা যেটা, অর্থাৎ ফর্মুলার বাইরে কিছু আমাদের রুলস ছিল, অনেক ধরনের ঘটনা ঘটেছিল, সেগুলো নিয়ে আলোচনা করা আছে। সেক্ষেত্রে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করা হয়। সেম প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেও আমাদের প্রথমে সাবজেক্ট, তারপরে এম ইজ আর, এই তিনটে অক্সিলারি ভার্বের রূপ বসে বা টু বি ভার্বের রূপ আমি আলোচনা করেছি, যারা দেখেছে তারা জানবে। তারপর মেন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয় আর লাস্ট হয় অবজেক্ট। এই ফর্মুলা ছাড়াও কিন্তু আমাদের ফর্মুলার বাইরে আরও অনেক কিছু সেখানে আমি আলোচনা করেছি, তাই না? অর্থাৎ সবসময় যে ফর্মুলা অনুযায়ী তোমাদের এখানে সেন্টেন্স গঠিত হবে সেটা কিন্তু কথা না। আউট অফ ফর্মুলার বাইরেও কিন্তু আমাদের অনেক ধরনের সেন্টেন্স লিখতে হবে। ওকে, এই জিনিসটা তোমরা মাথার মধ্যে একটু মাইন্ডে রাখবে। এটা আমি কিন্তু আজকে বললাম, ঠিক আছে? সবসময় টেস্ট করতে গেলে তোমাদের ফর্মুলা অনুযায়ী হবে না, ফর্মুলার বাইরে কিছু আছে, শুধু কিছু না অনেক কিছু বিষয় আছে যেটা তোমাদের শিখতে হবে। এইবার এইবার কথা হলো যে আমরা প্রথমে যে 1 নাম্বার যে উদাহরণটা আছে এই উদাহরণটা করার আগে আরেকটু বিষয় জানতে হবে। আমরা দেখলাম কি কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর তিনটে ভার্বের রূপ হয় এবং সেটি নাম্বার ও পার্সন অনুযায়ী বসে, তাই না? কিন্তু এমনও কিছু এক্সাম্পল আছে যেটা আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রেও এম ইজ আর ব্যবহার করতে হতে পারে। পরিষ্কার? এমন না কিন্তু যে কন্টিনিউয়াস টেন্সে শুধু এম ইজ আর হবে, সেটা না। আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এম ইজ আর হতেই পারে, কোনো রকম সমস্যা নেই। কন্টিনিউয়াস কথার অর্থ আমাদের কাজটা রানিং আছে বা চলছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব, তাই না? আর ইনডেফিনিট কথার অর্থ হচ্ছে কোনো কাজ হচ্ছে, কোনো কাজ হচ্ছে, চলছে না, কোনো কাজ হচ্ছে। এইবার দেখো, সাপোজ একটু আমি লিখে নিই আগে। ধরে নাও তোমাদের একটা যেমন এরকম হতে পারে, টু এক্সপ্রেস, টু এক্সপ্রেস, ওকে, প্রেজেন্ট স্টেট, টু এক্সপ্রেস প্রেজেন্ট স্টেট, এটাকে বলা হচ্ছে বর্তমান অবস্থা, বর্তমান অবস্থা বলা হয়। ওকে, বর্তমান অবস্থা। এখন এই বর্তমান অবস্থার মধ্যে তোমাদের অনেক ধরনের ক্যাটাগরি আছে। মনে করো একটা হতে পারে তোমাদের মাইন্ড ইমোশন হতে পারে, মাইন্ড ইমোশন বলে একটা হতে পারে, তারপর বিলিভ বলে হতে পারে,
বিলিভ বলে একটা হতে পারে, তারপর ডিজায়ার বলে হতে পারে, ডিজায়ার বলে হতে পারে। এই যে মাইন্ড ইমোশন, এটা হচ্ছে মনের ভাব। মনের ভাব কখনো প্রকাশ করতে পারে, কখনো বিশ্বাস হতে পারে, কখনো তোমাদের ইচ্ছাকৃত হতে পারে। ওকে, অর্থাৎ মনের ভাব বোঝাতে পারে, বিশ্বাস বোঝাতে পারে এবং ইচ্ছা বোঝাতে পারে। এই যে টু এক্সপ্রেস প্রেজেন্ট স্টেট, বর্তমান অবস্থার মধ্যে। এখন আমরা উদাহরণগুলোতে একটু আসি। কেন লিখলাম? কারণ প্রথমে এই পার্টের মধ্যে আমাদের পড়েছে এবং সেটি কোন অবস্থাতে পড়েছে একটু তোমাদের এখানে বুঝতে হবে। সেটা ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়েছে না কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়েছে, এখানে তোমাদের মাস্ট খেয়াল করতেই হবে। প্রথমে বলছে আমি ক্ষুধার্ত, আমি আমি ক্ষুধার্ত। অর্থাৎ ক্ষুধার্ত কিন্তু একটা রানিং কথা নেই, আমি ক্ষুধার্ত, আমি ভুক মানে হচ্ছে না খেয়ে আছি। তাহলে এই কথাটি হচ্ছে তোমাদের হচ্ছে প্রেজেন্ট স্টেটের মধ্যে পড়েছে, অর্থাৎ বর্তমান অবস্থার মধ্যে একটা পড়েছে। সেটি কি? আমি ক্ষুধার্ত, একটা বর্তমান অবস্থা। তাহলে এই বর্তমান অবস্থার মধ্যে আমরা জানি আমি হচ্ছে আই এবং ক্ষুধার্ত ইংরেজি হচ্ছে হাংরি, আই হাংরি। এবং যদি আমরা লিখে দিই আই হিংরি, তাহলে কি এটা সেন্টেন্সটা কি একদম অ্যাকুরেট হবে? না, অ্যাকুরেট হবে না। সেই জন্য আমাদের কি হবে আজ, আই হাংরির আগে একটা আয়ের সাথে এম ইজ আর এর মধ্যে আমরা সকলেই জানি আয়ের সাথে হচ্ছে এম হয়, তাই না? এম ইজ আর এর মধ্যে এম হয়, তাহলে আই এম, এইবার লিখবে আমরা হাংরি, HUNGRY, আই এম হাংরি। এক নম্বরে তোমাদের অ্যান্সার হয়ে গেছে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু এম যে অক্সিলারি ভার্ব বা টু বি ভার্ব, সেটা কিন্তু আমরা ব্যবহার করলাম। মনে রাখবে কখন ব্যবহার করেছি? যখন বর্তমান কোন একটা অবস্থা বোঝাচ্ছে, টু এক্সপ্রেস প্রেজেন্ট অবস্থা, প্রেজেন্ট স্টেট, বর্তমান একটা অবস্থা। সেক্ষেত্রে 2 নম্বর হচ্ছে সে বা তিনি ব্যস্ত। তাহলে সে বা তিনি ব্যস্ত, হি মানে সে হতে পারে, আবার তিনি হতে পারে। হি বিজি, এই কথাটা কি অ্যাকুরেট হবে? হি বিজি, তিনি ব্যস্ত, একটা বর্তমান অবস্থা, চলছে না কিন্তু, তিনি ব্যস্ত কথাটা। অর্থাৎ এটা ইনডিফিনিট টেন্সের বর্তমান অবস্থা, প্রেজেন্ট স্টেটের মধ্যে পড়েছে। তাহলে এখানে হির সাথে কি বসে? ইজ, হি ইজ বিজি, হি ইজ বিজি। এই হচ্ছে তোমাদের 2 নম্বরের সলিউশন। আশা করি এই দুটো তোমরা বুঝতে পেরেছো। 3 নম্বর হচ্ছে তুমি কি কফি পছন্দ করো? দেখো, তুমি কি কফি পছন্দ করো, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। এখন তুমি কি কফি পছন্দ করো, এই কফি পছন্দ করার আগে যদি আমরা একটা অন্য ধরনের সেন্টেন্স এখানে একটু ভাবি, তুমি কফি পছন্দ করো, সাপোজ মনে করো এখানে কিটা নাই, কোশ্চেন আমরা করিনি যে তুমি কফি পছন্দ করো। ওকে, তাহলে আমরা লিখতে পারি কি, ইউ ডু ভার্ব আসবে, ইউ ডু, তুমি করো, লাইক, ইউ ডু লাইক কফি, ইউ ডু লাইক কফি। এটা আমরা লিখেছি তুমি কফি পছন্দ করো। এখন এখানে কোশ্চেন করছি তুমি কি কফি পছন্দ করো। যখন এরকম হয় তোমরা দেখবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের 2 নম্বর পার্টে আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে তোমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে করিয়েছি। সেখানে কিভাবে করতে হয়, কখন তোমাদের ভার্বের টু বি রূপগুলা অক্সিলারি ভার্বগুলো আগে আসে কোশ্চেন মার্ক করতে গেলে। তাহলে এখানে টু বি ভার্ব হচ্ছে আমাদের ডু ভার্বটা, এই যে ডু। ওকে, তাহলে এই ডুটাকে যদি আমরা আগে করি, যেহেতু কোশ্চেন করেছে, ডুটাকে আগে কি করতে হবে? ডু, তারপর ইউ লাইক কফি, এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন আমাদের দিতে হবে। অর্থাৎ তুমি কি কফি পছন্দ করো। তাহলে প্রথমে কিন্তু আমরা করলাম ইউ ডু লাইক কফি, তুমি কফি পছন্দ করো। নেক্সটে আমরা এখানে কোশ্চেন করলাম যে ডু ইউ লাইক কফি, তুমি কি কফি পছন্দ করো। পরিষ্কার বুঝতে পেরেছি? এইবার তুমি আজ কেমন আছো, একদম সরাসরি আমরা এটা লিখে দিতে পারি, তুমি আজ কেমন। এখানে একটি ডাব্লিউএস কোশ্চেন আসবে, ডাব্লিউএস কোশ্চেন আমি আলোচনা করব একটি আলাদা ভিডিওতে। তবে আজকে আপাতত একটু মনে রাখতে পারবে তোমাদের ডাব্লিউএস কোশ্চেন মানে কেমন, কেমন কথার অর্থ হচ্ছে হাউ, হাউ, HOW, হাউ মানে কেমন বা কিভাবে। তাহলে হাউ এখানে প্রত্যেকটাই কিন্তু বর্তমান অবস্থা বোঝাচ্ছে, এক্সপ্রেস প্রেজেন্ট স্টেট। আমি 1 2 3 4টে করলাম,
বা 4 নাম্বার করব, এটাও কিন্তু তোমাদের তুমি আজ কেমন আছো, এটা কিন্তু একটা বর্তমান অবস্থা। ওই 4টি নিয়ম কিন্তু সেম। তাহলে হাউ আর ইউ হাউ আর ইউ টুডে, হাউ আর ইউ টুডে, তুমি কেমন আছো, অর্থাৎ তুমি আজ কেমন আছো, টুডে মানে আজ। তাহলে এখানে কিন্তু তোমাদের একটা জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। এখানে হচ্ছে তোমাদের ডাব্লিউএইচ, যেটা কোশ্চেন মার্কের ডাব্লিউএইচ ভার্ব বলা হয় এটাকে, সেটা হচ্ছে হাউ। আর কোশ্চেন করতে গেলে আর ইউ টুডে, আর তো তোমাদের সবসময় আগে আসতেই হবে, যেহেতু কোশ্চেন মার্ক করা হচ্ছে। পরিষ্কার? এইবার পরে দেখো কি বলছে, আমি গণতন্ত্রবাদে বিশ্বাসী, আমি গণতন্ত্রবাদে বিশ্বাসী, এটা কি হবে, আমি গণতন্ত্রবাদে বিশ্বাসী। তাহলে এই যে বিশ্বাসী কথা, তাহলে কিন্তু এখানে তোমাদের এই যে বিলিভ কথাটা, আমি গণতন্ত্রবাদে বিশ্বাসী বর্তমান অবস্থার মধ্যেই পড়েছে এটা, এই যে বিলিভ কথাটা এর মধ্যে কিন্তু পড়েছে, বর্তমান অবস্থা কিন্তু একটা বিশ্বাসের মধ্যে পড়েছে, সেটা কি, আমি গণতন্ত্রবাদে বিশ্বাসী। তাহলে আই বিলিভ, আই বিলিভ, BELIEVE, আই বিলিভ, BELIEV, আই বিলিভ, আমি বিশ্বাসী। কি হবে, এন, এই যে গণতন্ত্রবাদে, এটা কি, ডেমোক্রেসি বলা হয়, ডেমোক্রেসি, DEMOCRACY, ডেমোক্রেসি, আই বিলিভ ইন ডেমোক্রেসি, আমি গণতন্ত্রবাদে বিশ্বাসী। পরিষ্কার? তাহলে 1 2 3 4 5, পাঁচটা কিন্তু আমাদের টু এক্সপ্রেস প্রেজেন্ট স্টেটের মধ্যে আপাতত পড়েছে। তারপরে এবার দেখি আমরা পড়ে, যদি আরো পড়ে থাকে তাহলে আমাদের পড়তে হবে। এটা সুস্বাদ, এটা সুস্বাদ, সুস্বাদ মানে হচ্ছে টেস্টি। তাহলে এটা ইংরেজি আমরা জানি ইট, ইট, তাহলে আমরা লিখতে পারি এই যে এই নাম্বারটা ইট, আইটি ইট, ইট। এখানে অক্সিলারি ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বাট এর মধ্যেই পড়েছে। তাহলে এম ইজ আর এর মধ্যে একটা লিখতে আমাদের হবে, ইট ইজ টেস্টি, ইট ইজ টেস্টি, এটা খুবই সুস্বাদ বা এটা সুস্বাদ। এখানে হচ্ছে যদি খুবই দিত তাহলে আমাদের ভেরি লিখতে হতো, সরি, যদি খুবই দিত এটা খুবই সুস্বাদ, সেক্ষেত্রে আমাদের ইট ইজ ভেরি টেস্টি লিখতে হতো। কিন্তু এখানে আছে শুধু এটা সুস্বাদ, তাহলে আমরা লিখবো ইট ইজ টেস্টি, এটা সুস্বাদ। এইবার আসবে আমাদের পরে কোশ্চেন, সেটা কি, তিনি ব্যাংকে কাজ করেন, তিনি ব্যাংকে কাজ করেন। আমি এই উদাহরণগুলো একটু মুছে দিই, ওকে। এই যে এটা কিন্তু আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে বর্তমান একটা অবস্থা বোঝাতে, এরকম বোঝাতে আমাদের এই সেন্টেন্সগুলো ব্যবহার করা হয়ে থাকে। এইবার আমি এই জিনিসটা একটু মুছে দিই, মুছে এখন পরের যে এক্সাম্পলটা আছে সেই এক্সাম্পলটা একটু তোমরা খেয়াল করো। দেখো কি বলেছে এখানে, বলেছে যে তিনি ব্যাংকে কাজ করেন, তিনি ব্যাংকে যে কাজ করেন, এটা কিন্তু তার একটি, যেটাকে বলা হয় বর্তমান অবস্থার মধ্যে কিন্তু তিনি, অর্থাৎ অপরিবর্তনীয়, কোনো পরিবর্তন করছেন না, তাই না, বর্তমান অবস্থাতে বাট অপরিবর্তনীয়। তাহলে আমরা এটা লিখতে পারি টু এক্সপ্রেস, এটা কিভাবে লিখতে পারি, আমি একটু কালি চেঞ্জ করি, চলো দেখো এটা কি বললাম, তিনি ব্যাংকে কাজ করেন, এটা আমরা লিখতে পারি টু এক্সপ্রেস, টু এক্সপ্রেস, ওকে। তাহলে টু এক্সপ্রেস, এমন হচ্ছে কেন, টু এক্সপ্রেস সিচুয়েশন, SITUTION, to express situation, okay, which does not, change। দেখো এই যে কথাটা যে আমি লিখলাম, কি লিখলাম,
টু এক্সপ্রেস সিচুয়েশন হুইচ ডাজ নট চেঞ্জ, অর্থাৎ বর্তমান অবস্থার মধ্যে অপরিবর্তনীয়। কি কথাটার অর্থ? বর্তমান অবস্থার মধ্যে অপরিবর্তনীয়, বর্তমান অবস্থার মধ্যে অপরিবর্তনীয়, অপরিবর্তনীয়। টু এক্সপ্রেস সিচুয়েশন মানে একটা অবস্থা, হুইচ যেটি ডাজ নট চেঞ্জ, যেটা পরিবর্তন হয়নি। তাহলে তিনি ব্যাংকে কাজ করেন, বর্তমান অবস্থা বাট অপরিবর্তন, তিনি কিন্তু পরিবর্তন হয়নি, তিনি ব্যাংকে কাজ করছেন। তাহলে আমরা এটা কি লিখতে পারি? হি দিয়ে শুরু করতে পারি। হি, এই যে হি, তিনি ব্যাংকে কাজ করেন। হির পর তাহলে আমরা কি আনতে পারি? হি কাজ করে, ইংলিশ ওয়ার্ক, সাবজেক্ট হচ্ছে তিনি, কাজ করার ইংলিশ হচ্ছে ভার্ব, আর ব্যাংক হচ্ছে আমাদের অবজেক্ট। এই জিনিসটা ভাবতে হবে এখানে। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে হি ওয়ার্ক, তাহলে তিনি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা শিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মেইন ভার্বের শেষে আমাদের এস অথবা ইএস যুক্ত হবে। তাহলে এখানে ওয়ার্কস, হি ওয়ার্কস, তিনি কাজ করেন, তাই তো, ইন এ ব্যাংক, হি ওয়ার্কস ইন এ ব্যাংক, অর্থাৎ তিনি ব্যাংকে কাজ করেন। বোঝা গেছে এক্সাম্পলটা? এইবার পরের যে এক্সাম্পলটা আছে, ঘড়িটি সঠিক সময় রাখে বা দেয়। ঘড়িটি সঠিক সময় রাখে, অর্থাৎ টাইমটা একদম পারফেক্টলি রাখে বা সময়টা দেয়। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি? ঘড়ি, দ্য ওয়াচ, দ্য ওয়াচ, দ্য ওয়াচ হলো, দ্য ওয়াচ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। দেখো এখানেও ঘড়িটি, রাখা হচ্ছে আমাদের মেন ভার্ব, দ্য ওয়াচ কিপ, তার সাথে এস হবে কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ঘড়ি। দ্য ওয়াচ কিপস, ঘড়িটি রাখে। কারেক্ট টাইম, কারেক্ট টাইম, দ্য ওয়াচ কিপস কারেক্ট টাইম। কিপস এর সাথে এস কেন হলো তোমরা জানো, ওয়ার্কের সাথে এস কেন হলো তোমরা সকলেই জানো, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি করিয়েছি। এইবার আসি পরের এক্সাম্পলে। আমরা আমাদের এত পর্যন্ত হয়ে গেল। তিনি কখনো মিথ্যা কথা বলেন না, তিনি কখনো মিথ্যা কথা বলেন না, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? তিনি কখনো মিথ্যা কথা বলেন না। তোমরা ভাবো তো, এই যে কখনো একটা মিথ্যা কথা যে বলেন না, এটা হচ্ছে তোমাদের একটা নিত্য একটা অভ্যাসের মধ্যে পড়ে না? আমি করিয়েছি না প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে টু এক্সপ্রেস হ্যাবিচুয়াল অ্যাকশন বলে একটা কথা আছে, যেটা হচ্ছে নিত্য অভ্যাস। তাহলে এখানে নিত্য অভ্যাসের মধ্যে কিন্তু তিনি বলেছেন, এটা পড়েছে কি, তিনি কখনো মিথ্যা কথা বলেন না। তাহলে হি আমরা লিখতে পারি হি নেভার, হি নেভার, হি নেভার, তিনি কখনোই, টেল, তার সাথে এস হবে টেলস, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি নেভার টেলস, তিনি কখনোই বলেন না। হি নেভার টেলস এ লাই, এ লাই, লাই মানে হচ্ছে মিথ্যা কথা, তিনি কখনোই মিথ্যা কথা বলেন না। তাহলে আমাদের এত পর্যন্ত হয়ে গেল। এখন বাকি আছে আমাদের, জল 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গরম হয়, জল 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গরম হয়। এই এক্সাম্পলটা আমরা কিভাবে করব? এটা কিভাবে করব? এই যে জল 100 ডিগ্রি তাপমাত্রায় গরম হয়, জল, এটা তোমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে তোমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে এটা একদম চিরন্তন সত্য ঘটনা। টু এক্সপ্রেস জেনারেল অর ইউনিভার্সাল ট্রুথ বলে একটি কথা আমি লিখেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে। তাহলে এখানে কিন্তু টু এক্সপ্রেস ইউনিভার্সাল ট্রুথ অর্থাৎ চিরন্তন সত্য ঘটনা, যে জল আমাদের 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গরম হয় বা বয়েল হয়। তাহলে আমরা লিখতে পারি ওয়াটার, ওয়াটার বয়েল, ওয়াটার বয়েল, তাই তো, জল গরম হয়। এবার বয়েলের সাথে ইএস যুক্ত হবে, বয়েলস, কারণ ওয়াটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে, ওয়াটার বয়েলস, জল গরম হয়, অ্যাট
100 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে এই যে অ্যাট, একটা প্রিপজিশন, অ্যাট হচ্ছে আমাদের একটা প্রিপজিশন। এই প্রিপজিশন তখনই ব্যবহৃত হবে কোনো তাপমাত্রা বোঝাতে তার আগে এটা আমরা ব্যবহার করতে পারি। এই জিনিসটা একটু তোমরা মাথার মধ্যে রাখবে। প্রিপজিশন নিয়ে আমি যখন আলোচনা করব তখন তোমাদের আমি বুঝিয়ে দেব কোন কোন ক্ষেত্রে অ্যাড ব্যবহার করা হয়। পরিষ্কার? আপাতত এই উদাহরণের ক্ষেত্রে তোমরা একটু মনে রাখবে, ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, অর্থাৎ জল 100 ডিগ্রি তাপমাত্রাতে গরম হয়। এইবার সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, সূর্য পশ্চিমে অস্ত যায়, এটা একদম ইউনিভার্সাল ট্রুথ, টু এক্সপ্রেস ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য ঘটনা। তাহলে দ্য সান আমরা লিখতে পারি না দ্য সান, সূর্য থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অস্ত যাওয়ার ইংলিশে সেট, দ্য সান সেটস, এস এ টি তার সাথে একটা এস হবে, সেটস, দ্য সান সেটস, সূর্য অস্ত যায় কখন? ইন দ্য ওয়েস্ট, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, অর্থাৎ সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। পরিষ্কার? এত পর্যন্ত আমাদের হয়ে গেল। বাকি আছে আর কটা? 3টা এক্সাম্পল আমাদের বাকি আছে। এইবার দেখো আমি এই জিনিসগুলা আচ্ছা এখানেই করে দিচ্ছি তোমাদের। কি বলছে? সে টিভি দেখিতেছে, সে টিভি বা টেলিভিশন দেখিতেছে। তাহলে দেখিতেছে কথাটির অর্থ কন্টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট তোমরা নিজেরাই খুঁজতে পারবে। সে হচ্ছে সাবজেক্ট, দেখিতেছে হচ্ছে মেন ভার্ব এবং টিভি হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে সে টিভি দেখিতেছে, তাহলে আমরা কি লিখতে পারি? সে ইংলিশ হি, এটা যদি আমরা লিখি হি, হি, হির সাথে ইজ হবে, হি ইজ। দেখার ইংলিশ কি? ওয়াচিং, ওয়াচ, WATCH, ওয়াচ, তার সাথে আইএনজি যুক্ত হবে, ইজ ওয়াচিং টিভি, তিনি টেলিভিশন দেখিতেছেন। তারপরেরটা ফোনটি, সরি ফোনটি বাজিতেছে, ফোনটি বাজিতেছে, ফোনটি বাজিতেছে, ফোন বাজিতেছে মানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ফোন আমরা লিখতে পারি দ্য ফোন, দ্য ফোন ইজ হবে, কারণ থার্ড পার্সনে ইজ হবে। দ্য ফোন ইজ রিঙ্গিং, রিং RING, রিং, তার সাথে আইএনজি যুক্ত হবে কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। দ্য ফোন ইজ রিঙ্গিং, ফোনটি বাজিতেছে। তারপরে আছে আমার মাথাটা ব্যথা করছে, আমার মাথাটা ব্যথা করছে। এখানে একদম সোজা, মাই হেড, মাই হেড, মাই হেড, আমার মাথাটা, ইজ, মাই হেড ইজ, মায়ের সাথে ইজ হবে, মাই হেডের সাথে ইজ হবে, মাই হেড ইজ। এবার ব্যথা করার ইংলিশ কি? এতটুকু তোমাদের জানতে হবে। মাই হেড ইজ, মাই হেড ইজ কি হবে? ব্যথা করার ইংলিশ তোমরা সকলেই জানো, একটু নিজের থেকে বলো তো। মাই হেড ইজ, বলো নিজের থেকে একটু বলে ফেলো। মাই হেড ইজ ব্যথা করা। হেডেক, অনেকে আমরা হেডেক ব্যবহার করে থাকি যেটা হচ্ছে মাথা ব্যথা, কিন্তু এখানে হেডেক না দিয়ে আমরা দেবো এচিং দিতে পারি। ঠিক আছে? মাই হেড ইজ এচিং, ACHING, এচিং। এই এচিং কথার অর্থ হচ্ছে মাথা ব্যথা করিতেছে। ওকে, এচিং, ACHING, এচিং। মাই হেড ইজ এচিং অর্থাৎ আমার মাথা ব্যথা করিতেছে। তাহলে এই হচ্ছে তোমাদের প্রেজেন্ট ইনডেফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কিছু বাংলার ট্রান্সলেশন তোমার সাথে আলোচনা করলাম। তোমাদের এই টেন্সের আরও অনেক কিছু শেখার বাকি আছে, শুধু এই কটা এক্সাম্পল করলে হবে না, আরও এক্সাম্পল তোমাদের করতে হবে, বেশি বেশি এক্সাম্পল করতে হবে। তো নেক্সট পার্টে তোমাদের আমি আরও মিক্স নিয়ে এরকম একটা ক্লাস নিয়ে আসবো তোমাদের সামনে। তাহলে তোমরা এই ক্লাসগুলি একটু মনোযোগ দিয়ে বাড়িতে বারবার প্র্যাকটিস করো এবং একটু বোঝার চেষ্টা করো। তাহলে তোমাদের সাথে আমি আবার আসছি পরবর্তী পার্ট নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি।